প্রবেশ করতে চলেছে। সোমবারের সকাল এই মুহূর্তে যখন আমি আপনাদের কাছে এই প্রতিবেদন করতে বসেছি, তখন ভারতের নিরাপত্তা সংক্রান্ত একেবারে টপ বসেরা, ভারতের নিরাপত্তার মাথারা এই মুহূর্তে কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দুর্গে এই মুহূর্তে ভারতের একেবারে নিরাপত্তা সংক্রান্ত টপ বসেরা উপস্থিত হয়ে গেছেন এবং তারা একটা কনফারেন্সে যোগ দিয়েছেন। এই টপ বসেদের মধ্যে কারা আছেন, কারা নেই? একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়া বাকি প্রত্যেকেই আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ তিন সেনাবাহিনীর প্রধান, তাদের শীর্ষকর্তারা, গোয়েন্দা বাহিনীর প্রধান, তাদের শীর্ষকর্তারা এই মুহূর্তে কলকাতায় বিজয় দুর্গে, যেটাকে আপনারা ফোর্ট উইলিয়াম বলে চেনেন। এখানে কি হচ্ছে? এখানে একটা কনফারেন্স হচ্ছে, অফিসিয়ালি একটা কনফারেন্স হচ্ছে, অ্যানুয়াল কম্বাইন্ড আর্মি কমান্ডার্স কনফারেন্স। 15 থেকে 17 সেপ্টেম্বর এই কনফারেন্সটা হবে। এই কনফারেন্সের উদ্বোধন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দিলেন। বিভিন্ন মিটিং হবে এবং এর একটা মিটিং এ যেটুকু আমরা জানতে পেরেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টপ লেভেলের অফিসারদের নিয়েও যাবেন। 3 দিনের কনফারেন্সে এতজন গণ্যমান্য ব্যক্তির টপ লেভেলের বসেরা। শুধুই কি কনফারেন্স? এটাই হচ্ছে, আমরা যারা লেম্যান, মানে আমরা কিছুই যারা জানি না, না সেনাবাহিনী নিয়ে জানি, না কোনো বিশেষজ্ঞ, না কোনো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো বিশেষজ্ঞ, আমরা সাধারণ মানুষ, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 2025-এর ফেব্রুয়ারি মাসে, এই বছরের শুরুর দিকে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কলকাতায় এসে 2টো গুরুত্বপূর্ণ বৈঠক করে গেছেন। 2 দিন ছিল। তিনি দিল্লি ফিরে যাওয়ার পর এখানকার সাংবাদিকরা, মানে আমরা জানতে পেরেছি, 2 দিনের গোপন বৈঠক করে গেছেন। তাদের সঙ্গে এই রাজ্যে যারা কেন্দ্র বাহিনীর নিরাপত্তা হিসেবে কাজ করছেন, গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাজ করতেন, তাদের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে গেছেন। তখন একটা আলোচনা হয়েছিল যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কি এমন কাণ্ড ঘটলো যে কলকাতায় এসে প্রায় গোপনে গোয়েন্দা সংস্থার মাথাদের সঙ্গে বৈঠক করতে হলো। আর আজকে আমরা কি দেখছি? এই যে অ্যানুয়াল কম্বাইন্ড আর্মি কমান্ডার্স কনফারেন্স, এখানে 3 দিনের প্রোগ্রাম, স্বাভাবিক প্রোগ্রাম, এতে কোনো অস্বাভাবিক ব্যাপার নেই। যেটুকু আমরা প্রাক্তন সেনাকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি, একেবারে স্বাভাবিক প্রোগ্রাম, ভারতের বিভিন্ন জায়গায় হয়েই থাকে, কিন্তু এবার এটা কলকাতায় হচ্ছে এবং এতজন টপ লেভেলের বস মিটিং করছেন। একেবারে স্বাভাবিক ঘটনা হলেও এই যে মিটিংগুলো যেগুলো হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে ভারতের এই পূর্বাঞ্চল বা উত্তর পূর্ব নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে, তার জন্যই কলকাতায় বৈঠক করা হচ্ছে। নরেন্দ্র মোদীকে কালকে আপনারা একেবারে কলকাতায় দেখলেন, তাকে স্বাগত জানাতে বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী ওই যাবার পথে হাত নাড়লেন। এক ঝলক সেই ভিজুয়াল দেখে নিন আপনারা। কলকাতা বিমানবন্দরে, অসম থেকে নামলেন কলকাতা বিমানবন্দরে, স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দেশের, আমাদের রাজ্যের নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, দেশের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তাকে স্বাগত জানালেন। যদিও কোন রকম রাজনৈতিক বা প্রশাসনিক বৈঠকে নরেন্দ্র মোদী এবার কলকাতায় আসেননি। আমি আপনাদের আগের প্রতিবেদনে বলেছি, ফোর্ট উইলিয়ামে আজকে শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হবে এবং এই বৈঠকটাকে আমরা যারা একেবারে সাধারণ মানুষ, কিছুই জানি না, শুধু কারা এসছেন এটা দেখতে পাচ্ছি, এটাকে একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তার কারণ হিসাবে আপনারা দেখেছেন যে মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে, পশ্চিমবঙ্গের যে সীমান্ত বাংলাদেশের সঙ্গে, ভারতের বাংলাদেশের সীমান্ত, সেখানে এসে পর্যবেক্ষণ করে গেছে কখনো চীনের গোয়েন্দা কর্তারা, সেনা কর্তারা, কখনো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্তারা, কখনো পাকিস্তানের সেনা কর্তারা এসে এখানে পর্যবেক্ষণ করে গেছে। কেন পর্যবেক্ষণ করে গেছেন? তাহলে কি এখন আর কাশ্মীর বর্ডারে কাজ হচ্ছে না? আলাদা একটা ফ্রন্ট খুলতে চায় পাকিস্তান পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার দিয়ে? এখান থেকে তো অনুপ্রবেশকারীরা ঢুকছে, আপনারা জানেন, নতুন করে বলার কিছুই নেই। তার জন্য কি চিন্তা?
তার জন্য কি এবার ইস্টার্ন কমান্ডের আরো শক্তি বৃদ্ধি করা হবে, বা ইস্টার্ন কমান্ডে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে, আরো বেশি প্রতিরক্ষা খাতে সেনাবাহিনী বা অন্যান্য জিনিসপত্র বা গোয়েন্দা সংস্থার কাজের জন্য আরো কিছু জিনিসপত্র বাড়ানো হবে? সেই জন্য কি আজকের গুরুত্বপূর্ণ বৈঠক? আমরা দেখেছি বিজয় দুর্গে মোদির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের তো আমাদের চোখে লাগছেই, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন একদিকে অশান্ত বাংলাদেশ, অস্থির চীন সীমান্ত কয়েকদিন আগে অবধি ছিল, এখন আমেরিকাকে শিক্ষা দিতে চীনের সঙ্গে সম্পর্ক একটু ভালো হয়েছে, ফলে ভারত এই চিকেন স্নেক নিয়ে একটা চিন্তা আছে। তার ফলে কি এখন ইস্টার্ন কমান্ডকে জোর দেওয়া হচ্ছে? চলুন জেনে নিই সেনাকর্তারা কি বলছেন। প্রাক্তন সেনাকর্তা রবিন সেন তিনি কি বলছেন? পরিষ্কার বলছেন স্বাভাবিক ঘটনা, কিন্তু যেহেতু এবারের বৈঠক কলকাতাতে হচ্ছে এবং বৈঠক হবে, উচ্চ পর্যায়ের সেনাকর্তারা রয়েছেন, গোয়েন্দা প্রধানরা রয়েছেন, ফলে একেবারেই যে এটা স্বাভাবিক ঘটনা এবং মিটিং গুলোর মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটবে না এটাও কিন্তু নয়। প্রাক্তন সেনাকর্তা রবিন সেন নিজের ব্যক্তিগত মত দিয়েছেন। আমরা যেমন ব্যক্তিগত মত দিয়েছি তেমনি ব্যক্তিগত মত দিচ্ছেন প্রাক্তন সেনাকর্তা রবিন সেন। কি বলছেন ছোট্ট করে শুনুন আপনারা। আমি যেটা বুঝি, এই যে কমান্ডার্স কনফারেন্স যেটা হয়, এগুলো মাঝে মাঝেই এগুলো হয় দেশের বিভিন্ন জায়গাতে। তো জেনারেলি আমরা এটাকে আর্মি কমান্ডার্স কনফারেন্স বা কমান্ডার্স কনফারেন্স বলি, এবং এখানে মাঝে মধ্যে প্রাইম মিনিস্টারও উদ্বোধন করে, কখনো কখনো রক্ষামন্ত্রী উদ্বোধন করেন। আপনি যদি নেটে দেখেন পুরোনো 2-3 বছরে এরকম অনেকবার হয়েছে। এবং এই কমান্ডার্স কনফারেন্সে বেসিক্যালি ওই মানে আর কি স্ট্র্যাটেজিক লেভেলের ডিসকাশন গুলো হয়, আমাদের যে চ্যালেঞ্জেস কি আছে, কিভাবে ডায়নামিক্সটা চেঞ্জ হয়, তার সাথে কি করতে হয়। এইবার হয়েছে যেটা, সেটা ওইখান থেকে অন্য অন্য জায়গায় না করে সেটা ফোর্ট উইলিয়ামের এখানে এসেছে। আর এখানে যেহেতু আরো অন্যান্য সবাই এসেছে, আরো বেশ কিছু এলিমেন্ট এসেছে, যেগুলো আপনি যেটা বলছেন রক্ষামন্ত্রী আছে, তারপরে 3টে চিফ আছে, ওরা তো আসবেই, জেনারেলি সিডিএস আসবে। তো এইটা এবার এইটার যে ফার্স্ট পারপাসটা হচ্ছে ওখানে যেমন কনফারেন্স হয় বিভিন্ন জায়গাতে ইন্ডিয়াতে, এখানেও সেটা হচ্ছে, সেটার মধ্যে কোনো নতুন কোনো কিছু নেই। কিন্তু যেটা একটা এলিমেন্ট স্পেশাল ওয়েট অ্যাড করে সেটা হচ্ছে এখানে কলকাতায় যে এখানটাতে কেন হচ্ছে। এবার এইটা অ্যাট ইয়োর লেভেল অ্যান্ড মাই লেভেল আমরা সাধারণত আমরা এগুলো বুঝতে পারি না। অনেক রকমের সিকিউরিটি যে রিডিংটা থাকে, ইন্টেলিজেন্স ইনপুট থাকে, ইলিন্টের ইনপুট, ইলেকট্রনিক্স ইনপুট থাকে, তার উপর বেস করে হয়তো, সেটা আমি জানি, এটা আমার ব্যক্তিগত মত, হয়তো এখন যেই ধরনের ফিডব্যাকটা মানে বাংলাদেশে যে অরাজকতাটা চলছিল, যেটা আমরা সবাই জানি, তারপর আমরা যদি 1971-ও দেখি বাংলাদেশের যখন ওইটা হলো, তখন যে তখনকার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে বলেছিল যে উনি যে এখন আমরা অ্যাটাক করতে পারবো না, উইল সিওরলি উইল গেট ডিফিটেড। কেন বাংলাদেশ ওই সময় মনসুন হয়, ও ট্যাঙ্ক যাবে না, ট্যাঙ্কের চাকা ওখানে কাদাতেই আটকে থাকবে। দেন উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ডিসেম্বর। তারপরে যখন লঞ্চ করলো, তারপর তো বাকিটা তো আমরা জানি, উইদিন 2 weeks বাংলাদেশ ওয়াজ ইস্ট পাকিস্তান ওয়াজ লিবারেটেড ইনটু বাংলাদেশ। তো এখানেও ওই রকম ধরনের কোনো ইনপুট আছে কিনা এবং সেইটারই অন্যান্য কোনো প্ল্যান এবার হবে কিনা, কারণ আর 2 মাস পরেই তো এবার মনসুন মানে শেষ হয়ে এবার ওই জল টল শুকিয়ে যাবে। এবার হয়তো সেরকম কোনো কিছু হয়তো আছে, সেই জন্য এই লেভেলের মানে প্ল্যানিংটা হচ্ছে। এবং যেখানে তো এইটা একটা হতে পারে, কিন্তু আমাদের লেভেলে এগুলো বোঝা যায় না। মানে সাধারণ মানে ইন্টেলিজেন্স, এই কান্ট্রি স্ট্র্যাটেজিক লেভেলের ইনপুট তো আগে ভাগে বোঝা যায় না, তাহলে তো আমাদের যারা অ্যাডভার্সারি তারা তো কাউন্টার অ্যাকশন তো নিয়েই নেবে। তো হ্যাঁ, তো আমার মনে হয় এইটা একটা পারপাস হতে পারে, যে রেগুলার যে কনফারেন্সটা আছে, ওই রেগুলার কনফারেন্সটাকে এবার এখানে এনে তার সাথে কিছু অ্যাডেড কিছু ওরা ডিসকাশন করবে, যেমন আমাদের যে ইন্ডিয়ান ওয়েপন্স আছে সেটাকে কোথায় কিভাবে লাগানো, কিছু নতুন নতুন আছে, আত্মনির্ভরের যে স্ট্র্যাটেজি আছে সেইগুলো আছে, এই 2-3টে জিনিস যে এইগুলো এই এজেন্ডাগুলো অ্যাড করেছে। তো আমার ব্যক্তিগত মনে হয় যে এইটা যে রেগুলার যে কনফারেন্সটা আছে ওইটারই একটা কন্টিনিউয়েশন করেছে, দ্যাট মে বি অন দ্য ফ্রন্ট। তার পেছনে হয়তো আরো নতুন যে সমস্ত ইন্টেলিজেন্স ইনপুট গুলো এসেছে, যেগুলো ডিটেল ইনপুট ইস্টার্ন সাইড থেকে এসেছে, সেটা নিয়ে হয়তো আরো থ্রেড বেয়ার হয়তো আলোচনা হবে, এবং সেই আলোচনার পরে হয়তো নেক্সট 1 উইকের মধ্যে আমরা হয়তো কিছু আমরা তখন অ্যাকশন মুভমেন্ট। যেটুকু আমরা জানতে পেরেছি যে সেনা সম্মেলন একটি দ্বিবার্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত শীর্ষস্তরীয় মতবিনিময়ের আসর।
যে জন্য আজকে একেবারে সকালে ফোর্ট উইলিয়াম পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে তিনি রাজভবনে ছিলেন। রাজনাথ সিং ফোর্ট উইলিয়ামে ছিলেন গতকাল রাতে, তিনিও আছেন। অজিত দোভাল এবং বাকি যাদের নাম বললাম, সিডিএস অনিল চৌহান, 3 সেনাবাহিনীর প্রধান, বাকি গোয়েন্দা সংস্থার কর্তারা সবাই পৌঁছে গেছেন। কনফারেন্সের উদ্বোধন হবে এবং তারপর গুরুত্বপূর্ণ কিছু বৈঠক হবে। এবং এই বৈঠকে বাংলা ফ্রন্টটাও যে ভারতবর্ষের জন্য একটা চিন্তার জিনিস হয়ে উঠে আসছে, এই নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। আমরা কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র সুদীপ্ত গুহর সঙ্গে, তারও ব্যক্তিগত মত। তিনি ব্যক্তিগত মত কি জানালেন দেখুন আপনারা। আমারও সেটা মনে হচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশ এবং মায়ানমার এই দুটো জায়গায় কিন্তু একটা মানে বেশ ভয়ঙ্কর জায়গায় আমাদের হয়ে আছে। মানে ধরুন 15 থেকে 25 বছর যেভাবে আমরা মায়ানমার এবং বাংলাদেশকে নিয়ে ভাবছিলাম, বিশেষ করে বাংলাদেশকে, যে জন্য বাংলাদেশে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছিলাম, রেল বানাচ্ছিলাম। আপনি জানেন রেলের প্রজেক্ট গুলো সব গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, যে আমরা থ্রু বাংলাদেশ আমরা ব্যবসা করব। কারণ একটা জিনিস তো ঠিক যে আমাদের বেঙ্গলে এই যে 46-এর যে দাঙ্গা, এই দাঙ্গাটা কেন হয়েছিল? কারণ পূর্ব ভারতকে উত্তর ভারতকে পঙ্গু করে দেওয়ার জন্য, যাতে নাকি চিটাগাং পোর্ট, ঢাকার যে বিজনেস সেন্টারটা আমাদের হাত থেকে বেরিয়ে চলে যায়। আজকের দিনে তার ফলটা কিন্তু ওরা নিতে চলেছে। আজকে যখন নাকি শেখ হাসিনা চলে গেল এবং এই একটা পাপেট গভর্নমেন্ট এসে ওখানে বলেছে, আপনাকে মনে রাখতে হবে যে এই ফলটা কিন্তু ওরা তুলবে। ফলটা কি করে তুলবে? 1 নম্বর হলো যে এই যে রোহিঙ্গাদের আমরা এখান থেকে তাড়িয়ে দেবো, তাদের কিন্তু ওরা ওখানে সেনা হিসাবে তৈরি করবে। এটা কিন্তু মানতে হবে যে আমরা যে রোহিঙ্গাদের আগামী দিনে এই দেশ থেকে বিতাড়িত করব, তারা তো এমনি এমনি যাবে না। আপনি দেখেছেন একটা এই উদাহরণ দিয়ে, একটা প্যালেস্টাইনের যে লোকেরা, তারা গত 70 বছর ধরে বিপদের মধ্যে পড়ে আছে, কিন্তু না সিরিয়া, না জর্ডান, না মিশর কেউ কিন্তু প্যালেস্টাইনের লোকেদের সাহায্য দেয়নি। উল্টে তারা কি করেছে? ওদের উগ্রপন্থী বানিয়ে দিয়েছে, উগ্রপন্থী বানিয়ে ইসরায়েলের পিছনে লাগিয়েছে। ঠিক সেরকম এদের কিন্তু বিনা পয়সায়, মানে আমরা যেমন বিনা পয়সায় লোককে শরণার্থী হিসেবে গ্রহণ করি, ভারতবর্ষ বা অন্য কোনো দেশ, বা যেমন নেপাল, ইউরোপ, ওরা সেটা করে না। ওরা এই উগ্রপন্থীদের কিন্তু আমাদের এগেছে কাজে লাগাবে। এবং সেটা বার্মাতেও হতে পারে, সেটা এখানেও হতে পারে। এবং বার্মাতেও একটা বড় রকম চলছে, কিন্তু পুরো খেলাটা খেলবে বাংলাদেশ থেকে। একদম। আমাদের একটা জিনিস আজকের দিনে বুঝতে হবে যে বাংলাদেশি যে মুসলমান বাঙালিরা আছে, তারা কিন্তু গত 120 বছর মানে ঘোষিত ভাবে হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশি যে দেখছেন আপনি, যে হিন্দু বাঙালি যারা আছে, তারা এই মুসলমান বাঙালি যারা আছে বাংলাদেশি, তারা আমাদের হিন্দু বাঙালিদের সবচেয়ে, মানে ওখানকার মুসলমান বাঙালিটা আমাদের হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় শত্রু, এবং তাদের একমাত্র উদ্দেশ্য আমাদের শেষ করে দেওয়া। কিছু একটা বড় সড়ো প্ল্যানিং ওরা করছে, এবং সেই জন্য আমার ধারণা ফোর্ট উইলিয়ামে মিটিংটা করতে হচ্ছে, সবাইকে ডেকে না নিয়ে গিয়ে ওখান থেকে এসে এখানে মিটিং করা হচ্ছে, এবং কিছু একটা খেলার সামনে বাকি আছে। কলকাতা এয়ারপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম থেকে একেবারে সন্ধ্যা 6:45 কলকাতা বিমানবন্দরে আসেন এবং সেখান থেকে তিনি রাজভবনে যান। রাজনাথ সিং সরাসরি চলে গেছেন একেবারে বিজয়দুর্গ ফোর্ট উইলিয়ামে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়ে গেছে। কনফারেন্সের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুত্বপূর্ণ টপ লেভেলের অফিসারদের নিয়েও যাবেন। বৈঠক হবে, আশা করছি অনুপ্রবেশ নিয়েই আলোচনা হবে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামে বসে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং বা অজিত দোভাল বা সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা নয়। অনুপ্রবেশ একমাত্র ইস্যু। এবং কে না জানে এই অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দেয় তৃণমূলের নেতা, মন্ত্রী এবং কর্মীরা। প্রকাশ্যে আপনারা বলতে শুনেছেন, যাদের ভোটার কার্ড আধার কার্ড নেই তারা জাকিরদার সঙ্গে যোগাযোগ করুন। ফলে এই অনুপ্রবেশকারীদের যে বিপদ ভারতের বুকে উপস্থিত হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গদির লোভ এবং টাকার লোভ। এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যে এসআইআর এর বিরোধিতা করছেন, কেন্দ্রের এনআরসির বিরোধিতা করছেন, তিনি মিটিং করে, তার সঙ্গে মিটিং করে আদৌ যে কি হবে আমার জানা নেই। যিনি অনুপ্রবেশকারীদের নিয়ে কোনো কথাই শুনতে চান না, তাকে নিয়ে বৈঠক করে আদৌ কোনো কাজ হবে কিনা আমার জানা নেই। তবে বৈঠক হচ্ছে যৌথ সেনাপতি সম্মেলন। বাংলার মিডিয়া যেটা বলছে যৌথ সেনাপতি সম্মেলন, সর্বোচ্চ নেতৃত্বের এই আলোচনা কিন্তু আজকে ফোর্ট উইলিয়ামে হচ্ছে, যেটুকু আমাদের খবর। এবার থেকে কিন্তু ইস্টার্ন কমান্ডের গুরুত্ব বাড়ানো হচ্ছে, অর্থাৎ এই ইস্টার্ন কমান্ডের আন্ডারেও কিন্তু এবার একেবারে বিভিন্ন রকমের এয়ার ডিফেন্স সিস্টেমও রাখা হবে। যেটুকু আমাদের কাছে খবর, এই বাংলাতেও এবার কিন্তু S-400 মতন এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে। আগেই রাফায়েলের মতন যুদ্ধের জেট রাখা আছে, আপনারা ভালো করে জানেন।
এরপরে এয়ার ডিফেন্স থাকবে। ফলে ভবিষ্যতে যে এই উত্তর ভারত বা এই যে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে যে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং সেখানকার সেনাবাহিনীকেও যে আরো উন্নত করা হবে এই নিয়ে কোনো দ্বিমত নেই, যার জন্য আজকের বৈঠক। এবং শুধুমাত্র যে এটা কনফারেন্স নয়, এর পেছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। এটা আমার ব্যক্তিগত মতামত, বিজেপির যারা মুখপাত্র আছেন তারাও তাদের ব্যক্তিগত মতামত দিয়েছেন, ভারতের আর্মির যারা এক্স আর্মি যারা আছেন, প্রাক্তন সেনাকর্তা, তারাও বললেন স্বাভাবিক ঘটনা, কিন্তু এর পেছনেও কিছু গুরুত্ব আছে। ফলে বুঝতেই পারছেন আজকে যে প্রধানমন্ত্রী মোদী এলেন, এই যে বৈঠক হবে ভারতের সেনাকর্তাদের সঙ্গে, গোয়েন্দা প্রধানদের সঙ্গে, এটা কিন্তু এবার বাংলার মানুষকে ভাবতে হবে যে কেন এই রাজ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এসে গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলতে হচ্ছে, বৈঠক করতে হচ্ছে, কেন পুরো নিরাপত্তা সংক্রান্ত ভারতবর্ষের একেবারে টপ বসেদের কলকাতায় আসতে হচ্ছে, কনফারেন্স করতে হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বৈঠক করতে হচ্ছে। এটা কিন্তু এবার আমাদের ভাবতে হবে। অর্থাৎ অনুপ্রবেশ যে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের গদি বাঁচানো লড়াই নয়, এটা যে ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে কত বড় বিপদ, এবার এটা সাধারণ মানুষকে ভাবতে হবে। অনুপ্রবেশ আটকাতে হবে, বাংলার ভোটার তালিকা সংশোধন করতে হবে, এসআইআর ঠিকঠাক করতে হবে এবং ভবিষ্যতে ভারত সরকারের যে এনআরসি, সেই এনআরসিও করতে হবে, অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে, না হলে সেটা আমাদের খাদ্য, অন্ন, বাসস্থানের সংকট শুধু ফেলবে না, গোটা ভারতবর্ষের নিরাপত্তার সংকটে ফেলে দেবে। এবং সেজন্য আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নজর থাকবে যে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কিনা। আবার বলছি, যেটা শুনলেন প্রত্যেকটাই হচ্ছে নিজেদের ব্যক্তিগত মত। আপনারাও ভাবুন কি ঘটছে, আপনাদের দেখালাম, কি আগে ঘটেছে আপনাদের দেখালাম, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। কি মনে হয় আপনাদের? ফোর্ট উইলিয়ামে যে মিটিং ঘটছে শুধুমাত্র কনফারেন্স, না এর পেছনে খুব গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে বা এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।